যেটা হয় যে যে কোনো বড় শিল্পী যারা হন আর কি, গান গান সবসময় গান গান, তাকে যদি বলা হয় যে একটু গান গান, তো উনি প্রথমেই বলবে যে আজ আমার মুড নাই। তারপর কিছুক্ষণ পরে বলবো না, আমার গলাটা বসে গেছে। তার ইচ্ছে হচ্ছে যেন তাকে অনেক বেশি করে অনুরোধ করা হয়, এটা আর কি। তো আমি আসলে বড় শিল্পী, বড় গায়ক কিছুই না, বড় বক্তাও নই আমি, তো এই তরুণ লেখক। প্রকৃত প্রস্তাবেই আমার বেশ কিছু সমস্যা নিয়ে এসেছি। ঠান্ডা পড়েছে, আমার সিরিয়াস অ্যালার্জির সমস্যা। তাই এই সময়টা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস আমাকে ইনহেলার নিতে হয় অ্যাজমার কারণে। তো এই ঠান্ডা শুরুর কারণে শুরু হয়েছে আমার, একটু আগে ইনহেলার নিয়ে এসেছি আমি। তো আমি শুরুতে এটা না বলতে পারতাম স্যারকে যে না স্যার, আমি আসলে পারফেক্ট বক্তাটার জন্য না। আপনারা মনে হয় সবাই এখানে সাহিত্য নয়, সেজন্য এখানে একটুখানি আমি যেটা বলবো ঠিক করে এসেছিলাম, আমি আর অডিয়েন্স দেখে একটুখানি রিয়ারেঞ্জ করতে চাই এটা আমাকে আসলে। আমি স্পেসিফিক একটা জায়গা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, ওদিকে না গিয়ে আমি এটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করি যে কী ঘটেছে আসলে। তো আমি স্যারকে বললাম কী কারণে, কারণ স্যারের কাছে অনেক কারণে নিয়ে আমি স্যার যে স্বপ্ন দেখছেন আপনাদেরকে নিয়ে, আমার মাঝে মাঝে মনে স্বপ্ন আমার ছিল, আমি দেখার সাহস হতে পারিনি, কারণ আমার সেই সাংগঠনিক সামর্থ্য ছিল না। চুপচাপ বসে লেখালেই করি, এক ধরনের বায়বীয় মানুষ। যে স্যার মাঠে কাজ করছেন, দুনিয়া বদলানোর চেষ্টা করছেন, এই জন্য মনে হচ্ছে উনি আমার স্বপ্নটাই উনি কাজ করছেন। আর দ্বিতীয় হলো, আমি আমার জগতে আমি লেখালেখি করছিলাম, স্বীকৃতি আসলে তখনও পাইনি। স্যার প্রথম তার বাবার নামে একটা পুরস্কার প্রবর্তন করলেন, যার আব্দুল মান্নান চৌধুরী। উনি পাকিস্তানের আমাদের এই অঞ্চলে বর্তমানে এমপি যাদেরকে বলি, এমএলএ ছিলেন। উনি কৃষি নিয়ে কাজ করেছেন, আমাদের লেবার কোর্স নিয়ে কাজ করেছেন। ওই আমল অনেক 55, 56, 50-এর দশকে কাজ উনি করেছেন। তো তার নামে একটা পুরস্কার প্রবর্তন করলেন। তা করার পরে প্রথম পুরস্কারটা উনি আমাকে দিলেন। তো দেওয়ার পরে বন্ধুরা যারা ছিল তারা মুক্তি পেয়ে হাসতে শুরু করলো। তারা বললো যে বেটা তুই কি লিখছিস যে তুই এটা পাইলি। তো এই হাসিটা বেশি যায় নাই। কেন যায় নাই? কারণ ছোটো ক্ষেত্রে আমাদের ছোটো বাংলা সাহিত্য লেখা হয়, বাংলা ভাষা নিয়ে লেখা হয়, সারা দুনিয়ার মানুষ হাসিটা শুনতে পায় নাই। মানে আমাদের সেবাতলানা যখন নোবেল পুরস্কার পাইলেন, তখন তো হাসিটা দুনিয়া ছড়াই গেল। সবাই বললো এই বেডি পাইল কেন আমার, এর নাম কিন্তু কেউ শুনে নাই, জানে না, কোথাও বইপত্র পড়ে নাই, হঠাৎ করে এই করতে পুরস্কার পেয়ে গেল। আমাদের ফেসবুকে যারা অনলাইনে যারা থাকেন, ব্লগে এত বেশি তার বিরুদ্ধে লেখালেখি হলো, যেমন নোবেল কমিটি বোধহয় মহা ভুল করেছে এবার। তো বেচারি যেহেতু আন্তর্জাতিক পর্যায়ে নোবেল পুরস্কার পাইছে, আমার তো ছোটো পুরস্কার, মানে আমার লেভেলে সে লিখে নেই, অনেক বড় ভেবে, তো তার বদনামে দুনিয়ায় প্রথম ছড়াই গেল ব্যাপারটা নিয়ে। আমাদের কাছেও তার নামটা এভাবেই আসলো যে এই পুরস্কারটি একটি রাজনৈতিক পুরস্কার, ইচ্ছে করে দেওয়া হয়েছে। আর প্রতি বছরই সার্জন বলছিলেন যে শান্তিনীর কথা বলবেন না। শান্তিনীর কথা কেন কথা বলছি না? শান্তিনী যে পুরস্কার নোবেল দেওয়া হয়েছে, এটা প্রত্যেকবারই বিতর্ক হয়েছে এবং তীব্র বিতর্ক হয়েছে নোবেল পুরস্কার নিয়ে। আপনারা একটু নাম বলে টের পাবেন। দামাই লামাকে দেওয়া হলো যখন চাইনিজ ব্যাপারটা নিয়ে সবাই অভিযোগ করলো। আমাদের পার্শ্ববর্তী আং সুকিকে দেওয়ার পর যখন আমাদের রোহিঙ্গা সমস্যা তৈরি হলো, আং সুকি চুপ করে গেলেন, এই শান্তি পুরস্কার প্রশ্ন করতে শুরু করলাম। সেখানে শান্তি পুরস্কার সবসময় বিতর্কিত, মানে এটা প্রায় উন্মুক্ত বিতর্ক সবসময় হয়। সাহিত্য নিয়ে তীব্র বিতর্ক কখনো হয় নাই, 2-1 বার হয়েছে। এইবার একটু তীব্র আকার ধারণ করেছে যে কেন ওনাকে দেওয়া হলো। একটা কারণ হতে পারে যে সেবাতলানা আপাত দৃষ্টিতে উনি অ্যান্টি সোশ্যালিস্ট, অ্যান্টি রাশিয়ান রাইটার আসলে। আর এই সময়ে মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ চলছিল, ইউরোপ এবং আমেরিকা মিলে তারা একচেটি একাই খেলছিল আসলে। তারা একাই তারা একটা বোমা ফেলছিল, একাই সব ঠিক করছিল, একাই আইএস তৈরি করছিল, একাই তারা সব তৈরি করতেছে, একাই মারতেছে। মানে টম অ্যান্ড জেরি খেলা পড়ে তারা নিজেরা খেলতে শুরু করে দিয়েছে আসলে, কাউকে ঢুকতে দিচ্ছিল না। প্রথমবারের মতো রাশিয়া যে বোমা ফেললো এখানে আমাদের সিরিয়ায়, এবার খেলার পরে ইউরোপ প্রথম জায়গায় উঠলো যে রাশিয়ান বোমা ফেলতে ফেললো কেন, এটা করলো কোনো, ওটা করলো কোনো। ঠিক এই সময়টাতেই সোভিয়েতলানার পুরস্কারটা পেলেন। অনেকেই হিসাব মিলাতে শুরু করলো, তাহলে বোধ হয় ইউরোপ আমেরিকার যে একটি বেল্ট আছে, সেই বেল্টের বিরুদ্ধে রাশিয়ান বেল্ট যেটা দাঁড়াতে চেষ্টা করছে, রাশিয়াকে দুর্বল করার জন্য সম্ভবত এটাকে ব্যবহার করা হলো, সোভিয়েতলানাকে ব্যবহার করা হলো নোবেল পুরস্কার দিয়ে। কারণ তার লেখাগুলো রাশিয়ার পুরাতন কোনো ক্ষত কিছু আছে, আমরা ক্ষতগুলো প্রায় ভুলতে বসেছিলাম। চেরনোবিল দুর্ঘটনা, আপনাদের এখানে আপনাদের মনে নেই, আমাদের মনে আছে। আমরা চা খাওয়া ছেড়ে দিয়েছিলাম চেরনোবিল দুর্ঘটনার পরে। বাংলাদেশে এখন যে আমরা রটি খাই, আমরা দুধ চা খাই,
এর কারণ ছিল চেরনোবিল দুর্ঘটনা। ওই চেরনোবিল দুর্ঘটনার পর প্রথম আমরা বলো দুধের মধ্যে এটা ছড়িয়ে গেছে রেডিয়েশন, আর দুধ খাওয়া বাদ দিয়ে দিলাম। দুধ খাওয়া বাদ দিয়ে আমরা ওই র চা খেতে শুরু করলাম। সেই ভয়ঙ্কর ঘটনা সারা দুনিয়াব্যাপী যেদিন ঘটনা ঘটেছিল, এটা হচ্ছে 25 এপ্রিল, 6 মেতে ইন্ডিয়াতে চলে এসেছিল, রেডিয়েশন চলে এসেছিল, সারা দুনিয়া ছড়িয়ে গিয়েছিল। তো এই ক্ষত এবং প্রায় 10,000 লোক ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারা বিচিত্রভাবে মারা গিয়েছিলেন, রেডিয়েশনের ফলে মারা গিয়েছিলেন। এবং এটার ভেতরে অনেক অনেক করুণ কাহিনী আছে যেটা লুকিয়ে ফেলা হয়েছিল আসলে। এটা আমরা একটু পরে আমরা এর ভিতরে যাবো, আমরা দেখবেন যে ভয়েস ফ্রম চেরনোবিল, তার যে এই বইটার জন্য মূলত নোবেল উনি পেয়েছেন আসলে, ভয়েস ফ্রম চেরনোবিল এই বইটা পড়বো কিছু অংশ বা জানবো যে কী বলা আছে আসলে, ভয়ঙ্কর ভয়ঙ্কর কাহিনী যেগুলো বলা আছে চেরনোবিল নিয়ে, আমরা একটু জানতাম না ব্যাপারগুলো বা হারিয়ে গিয়েছিল ইতিহাসে। এই পুরস্কারের ফলে চেরনোবিল ফিরে আসলো আমাদের সামনে। আবার আফগানিস্তানে 1979 থেকে 1989 পর্যন্ত 10 ইয়ার্স ভয়াবহ যুদ্ধ হয়েছিল। নাজিবুল্লাহ সরকার এবং আমাদের আমেরিকার যে তৈরি করেছিল মুজাহিদিন বাহিনী, মুজাহিদিন এবং এদের মধ্যে 10 ইয়ার্স যুদ্ধ চলেছে। এবং সেখানে রাশিয়া থেকে নিয়ে আসা 8 বছর থেকে 20 বছরের তরুণদেরকে ব্যবহার করা হয়েছে সেখানে যুদ্ধক্ষেত্রে। এবং তারা নন মুসলিম, তারা এসেছিলেন হচ্ছে বিশেষত বেলারুশ থেকে অনেকে এসেছিলেন। এই কারণটা এখানে একটা কারণ জড়িত আছে মধ্যে, ওই যোদ্ধাদের মধ্যে অনেকে বেলারুশ থেকে এসেছিলেন তারা। এই আফগানিস্তানের যে ভয়াবহ 10 ইয়ার্সের যে কাহিনী আমরা ভুলে গিয়েছিলাম, প্রায় ভুলে গিয়েছিলাম আমরা। এই 10 ইয়ার্সের কাহিনী আমরা ভুলে গেল। রাইটার আমাদের এবার পুরস্কার পেলেন আমাদের আবার সেই জিঙ্কি বয়েস যে আসলে যে লেখাটা ওনার আছে, জিঙ্কি বয়েস, আপনাদের এটা নিয়ে আমরা একটা করে কথা বলবো। আমি এখানে দেখাই করলাম জিঙ্কি বয়েসটা। এটা হচ্ছে আমাদের আফগান যুদ্ধে আফগানিস্তানে যে সোভিয়েত যে 10 বছর দখলদারিত্ব করেছিল, তার বিরুদ্ধে মুজাহিদিন ভাই লড়াই করেছিল, সেই বিষয়ে লেখাটা আসলে। এবং এটা পড়লে আপনার রক্তহীন হয়ে যাবে, মানে কাণ্ডগুলো এখানে হয়েছে আমরা জানতাম না এখানে আসলে, রক্তহীন হওয়ার মতো ঘটনা এখানে আছে। এই সব কিছু মিলিয়ে সামনে এসছে আবার আমাদের সোভিয়েতলানা নিয়ে সামনে নিয়ে এসছে, আমরা অনেক নড়েচড়ে বসেছি আমরা। তো সোভিয়েতলানা দুটো প্রশ্ন ঠিক করি আগে। আমি বলেছি যে আমার বক্তব্য একটু ঘুরিয়ে নেবো আমি, কারণ আমি ভেবেছিলাম সাহিত্যের ওখানে থাকবেন, কিন্তু মনে হচ্ছে আমার সাহিত্যের, আমি বিজ্ঞানের লোক, সেই জন্য আমি একটু সাহিত্য এত ভিতরে আমি যাবো না, একটু করে থাকবো আমি, ওভারঅল আইডিয়া থেকে যাবো আমি। সোভিয়েতলানা তাহলে কী নিয়ে লিখেছেন, কীভাবে লিখেছেন, দুটোকে আমার দেখার চেষ্টা করি, এবং কী কারণে পুরস্কার পেলেন, এই 3টা প্রশ্ন নিয়ে আমরা প্রশ্ন পাবো। সোভিয়েতলানার জন্ম হচ্ছে ইউক্রেনে, তার নানা বাড়িতে। তার বাবা ছিলেন বেলারুশ ছিলেন, এবং প্রতিদিন বেলারুশেই তিনি বড় হয়েছেন। বেলারুশের ইতিহাস খুব করুণ ইতিহাস, দীর্ঘ রক্তাক্ত ইতিহাস, প্রাচীন যুগের থেকে শুরু করে একদম বর্তমান সময় দীর্ঘ সময় পার করেছে বিচিত্র রক্তাক্ত যুদ্ধ, বিগ্রহ, বিপ্লব, প্রতি বিপ্লব, দখলদারিত্ব, ছুটে যাওয়া, আবার ফিরে আসা, এর ভেতর দিয়ে এসছে তারা। প্রথমে অটোমান সাম্রাজ্য ছিল, মধ্যযুগে বা আধুনিক যুগে তারা ব্রিটিশরা আমাদের এশিয়াদের ক্ষমতা করার চেষ্টা করছিল, তখন তারা ব্রিটেন এবং রাশিয়ার মধ্যে লড়াই হয়েছে, তারা সে লড়াই তারা শিকার হয়েছিল তারা। এবং একে বহুবার পার্শ্ববর্তী রাষ্ট্র দখল করেছে, পোল্যান্ড একবার বেলারুশের অনেক জায়গা দখল করে নিয়েছিল, প্রচুর লোক তারা মারাও করেছিলেন। এই সব কিছু মিলিয়ে বেলারুশের পুরো ইতিহাসে হচ্ছে এই দখল করা, ছাড়া পাওয়া, আবার দখল করা, এই ভিতর দিয়ে এসেছে। সর্বশেষ তারা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হলো, তাদের 496টি গ্রাম একদম ধরে সাথে মানে পুড়িয়ে ফেলা হয়েছিল। তো সেই সময়টা তারা পার করে এসেছেন তারা। তার লাস্ট ভয়েস নামে একটা আমরা তার উপন্যাস পড়বো একটু করে আমরা, সেই লাস্ট ভয়েসের মধ্যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের করুণ কাহিনীটা আছে যে তারা কীভাবে সময়টা পার করেছে। এবং চেরনোবিল যখন দুর্ঘটনা হয়, তাদের একটা হিসাব আমি নিয়ে এসেছি, তাদের অনেকগুলো গ্রামকে মাটির নিচে ঢেকে দেওয়া হয়েছিল ওই এর কারণে, রেডিয়েশন নষ্ট হয়ে যাওয়ার কারণে ঢেকে দেওয়া হয়েছিল। এই তারা তাদের গ্রামগুলো মাটির ঢেকে যাওয়া, তাদের এই পুড়ে যাওয়া গ্রাম, এই অভিজ্ঞতা তারা গিয়েছে তারা। সেটা খুব স্বাভাবিকভাবে এই অঞ্চলে যে মেয়েটি বড় হবে, তার অভিজ্ঞতার মধ্যে যুদ্ধ,
গ্রাম পুড়িয়ে ফেলা, মানুষ পুঁতে ফেলা এগুলো থাকবে, তাই আছে। তাহলে লেখার তার ধরনটা কী ছিল আসলে? উনি পড়াশোনা করেছেন সাংবাদিকতা বিষয়ে, পড়াশোনা করেছেন তিনি, সাংবাদিকতা পড়াশোনা করেছেন। এই খুব ছোটোবেলাতে মানে অনার্স ফার্স্ট ইয়ার এগুলো থাকতে গ্র্যাজুয়েট আন্ডার গ্রাজুয়েট লেভেলে তিনি এই স্থানীয় পত্রিকাতে সাংবাদিকতা করতেন তিনি। এবং পরে একটা সাহিত্য ওরিয়েন্টেড পত্রিকা, একটা নাম সম্ভবত ছিল ম্যান শেফ, এরকম নাম ছিল, ওইটা একটা সাহিত্য ওরিয়েন্টেড ছিল, সেখানে সাংবাদিকতা করছিলেন উনি আসলে। তো তার লেখার ভঙ্গিটা মূলত সাংবাদিকতার ভঙ্গি, আর লেখার বিষয়বস্তু হচ্ছে যুদ্ধ। রুশ যারা ভাষা যারা লিখেন, একটা কাহিনী হচ্ছে যে আমাদের সেভেতলানার জন্ম বেলারুশে, ইউক্রেন এবং বড় বেলারুশে হয়েছে। উনি বেলারুশ ভাষা কেন লিখে নিতে হবে, উনি রুশ ভাষা লিখতে গেলেন কেন? দীর্ঘদিন ধরে এটা একটা জায়গায় আসার ফলে বেলারুশ ভাষাটি প্রায় মৃত ভাষা এখন। তাদের দিহে এই ভাষাটি ব্যবহার করা হয়, তাদের শিক্ষাক্ষেত্রে, তাদের দৈনন্দিন আচরণে, দৈনন্দিন যোগাযোগের ক্ষেত্রে বেলারুশ ভাষা এখন বেলারুশই ব্যবহার করা হয় না, রুশ ভাষা ব্যবহার করা হয়। এটা কারণ ওই দখলদারিত্ব সাম্রাজ্যবাদের কারণ। এটা খুব সহজ। 1992 সালে আনা পাকির নামে একজন একাডেমিশিয়ান, আমাদের সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিশিয়ান, উনি একটা একাডেমিক পেপার লিখেছিলেন। উনি বলেছিলেন যে একটা টার্ম ব্যবহার করেছেন, উনি বলেছিলেন কিলার ল্যাঙ্গুয়েজ। উনি বলেছিলেন যে পৃথিবীতে কিছু ভাষা আছে যা আসলে খুনি ভাষা। কারা খুনি ভাষা? যে ভাষাগুলো শাসন করে, অর্থনীতি শাসন করে, যে ভাষাগুলো অর্থনীতি শক্তিশালী, পলিটিক্যাল শক্তিশালী, সেগুলো খুনি ভাষা হয়ে ওঠে। তার প্রমাণ বর্তমানে ইংরেজি ভাষা যেটা হয়েছে। ইংরেজি ভাষা নিয়ে ডিবেটটা আছে যে পৃথিবীব্যাপী ইংরেজি ভাষার কারণে অন্যান্য ভাষাগুলো মরে যাচ্ছে কিনা। আবার আমি এটা খুনি ভাষা নাকি এটা আন্তর্জাতিক ভাষা, এটা নিয়ে পরে অনেক রকম একাডেমিক ডিবেট আছে। এই জাপানে বসে এখানে প্রবন্ধ আমি পড়তে যাচ্ছি, এটা নিয়ে যাবো। এটা কি তাহলে রসিয়া করতে পারবো কিনা খুনি ভাষাটাকে, ইংরেজিকে, এটাকে আন্তর্জাতিক ভাষা নাকি খুনি ভাষা? ঠিক এভাবে রুশ ভাষা ওই ভাষাটা খুনি ভাষা হয়ে গিয়েছিল। আমাদের মাতৃভাষা বাংলাও কিন্তু আলটিমেটলি আমাদের আদিবাসী যারা আছেন, মারমা, তাদের জন্য খুনি ভাষা আমাদের মাতৃভাষা বাংলা কিন্তু আসলে বাংলা ভাষার কারণে তাদের ভাষা মনে যাচ্ছে। সবসময় শক্তিশালী ভাষা ক্ষুদ্র ভাষাকে মেরে ফেলে, রুশ ভাষা তাই করেছে, রুশ ভাষাকে মেরে ফেলেছিল। তো সেই কারণে উনি লেখালেখি করেছেন, মূলত লেখালেখি করেছেন উনি হচ্ছেন রুশ ভাষায়। এখন ইদানিংকালে রুশ যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়লো, তাদের ভাষা আবার চালু হয়েছে, অনেক লেখালেখি হতে এসছে তারা ফিরে। এবং ওই সময় আবার এই লেখিকা ওই বেলারুশ ভাষার অনুবাদ হয়েছেন। বেলারুশ ভাষার অনুবাদ হওয়ার পর পরিচিত উনি হয়েছেন, আসলে বেলারুশে পরিচিত হলেন। তারা কিন্তু ইউরোপে পরিচিত হয়ে গেছিলেন, মূলত অনুবাদের কারণে একটা হয়েছিল। আমরা এই পুরস্কার পাওয়ার আগেই কিন্তু 2014 সালে আমরা দেখেছি পরে যে উনি তার নাম এসেছিল, নোবেল তালিকায় নাম এসেছিল। তো উনি হঠাৎ করে মনে হচ্ছে, এই জন্য মনে হচ্ছে কারণ সে আমাদের এদিকে উনি খুব পরিচিত ছিলেন, কারণ তাকে প্রমোট এদিকে করা হয়নি। আমরা মূলত ইংরেজি সাহিত্যে যারা ইংল্যান্ডে বা আমেরিকা লিখে তাদের চিনি আমরা, এই ফার ইস্টার্ন আমরা কোনটা চিনি না আসলে, এই কারণে আপনি আসেন। তো এই যে আমাদের সৈয়দলানার লেখার বিষয়বস্তু যেটা তিনটা বলছিলাম আমরা, প্রথমেই ধরি আমরা তার জিঙ্কি বয়েজ। জিঙ্কি বয়েজের বিষয় হচ্ছে এটা আফগান যুদ্ধ নিয়ে লেখা, আসলে আফগানিস্তানের টেরিয়ার যুদ্ধ নিয়ে। জিঙ্কি বয়েজ মানে হচ্ছে, জিঙ্কি মানে হচ্ছে জিঙ্কের তৈরি কিছু কিছু, মানে ওই সোভিয়েত ইউনিয়নে যারা যুদ্ধ করতে আফগানিস্তানে এসেছিল, তারা যখন মারা যেত তাদেরকে জিঙ্কের কফিনে ভরে, জিঙ্ক দিয়ে তৈরি কফিনে ভরে ওদেরকে রাষ্ট্রীয় দেওয়া হতো। এটা নিয়ে উনি লিখেছেন জিঙ্কি বয়েজ লিখেছেন তিনি। তো জিঙ্কি বয়েজের মধ্যে আমাদের এই লেখিকা সাক্ষাৎকার ভিত্তিক মডেল, মানে সাক্ষাৎকার নিয়ে উনি আসলে উপন্যাস লিখেছেন অনেক বেশি। জিঙ্কি বয়েজে উনি অনেকগুলো সাক্ষাৎকার আছে এর মধ্যে। উনি এয়ারপোর্টে যেন একজন মেজর জেনারেল এসছেন, তার সাক্ষাৎকার আছেন। একজন মা তার ছেলের লাশ গ্রহণ করতে এসছেন, তার সাক্ষাৎকার আছে, এরকম আছে। একটা মেয়ে বেলারুশে মার্কেটিং করছে, তার সাক্ষাৎকার আছে, এরকম আছে। একজন মা বলছে যে মা যাবে, বাড়িতে ফিরে যাবে। আমাদের লেখিকা সৈয়দলানা কল্পনা করছেন যে মা যাওয়ার পরে সে বাড়িতে গিয়ে বলবে যে তার ছেলেকে বলবে, তুমি জানো একটা চিঠি এসছে আমাদের কাছে যে আন্দ্রেভ আজকে দেশে ফিরে আসবে আফগানিস্তান থেকে। তো যেমন চিঠি এসেছিল এর আগে, বাকুর বিষয়ে যে ও মারা গিয়েছে, ওর কবর যেন ছোট করে কাটা হয়, কারণ ও ছোট ছিল। তো নিশ্চয়ই আমাদের চিঠি পাওয়ার পর আমাদের একটা বড় কবর তৈরি করতে হবে, আমাদের শিশুটি বড়, আমাদের ছেলেটি বড় আকৃতির ছিল। এই যে একজন মা অপেক্ষা করছে তার ছেলের লাশ জিঙ্কের কফিনে করে বেলারুশে যাবে, তাকে দাফন করা হবে, এটা তাদের নিত্য আলোচনার বিষয়। রাশিয়াতে যখন বেলারুশে যখন সিদ্ধান্ত হতো যে কাউকে যুদ্ধে পাঠানো হবে, আফগান যুদ্ধে পাঠানো হবে, ওরা ভীষণ নার্ভাস হয়ে যেত। ওরা মানে
এরা তো ইচ্ছা করে যুদ্ধ করতে আসতো না এরা। তো অনেকেই আত্মহত্যা করতো, অনেকেই নিজের হাতের রক কেটে ফেলতো, নিজে কেটে ফেলতো, মারা যাওয়ার জন্য কেটে ফেলতো, এগুলো করতো। এবং তাদেরকে যে ট্রেনিং দেওয়া হতো, একটা জায়গায় বর্ণনা আছে যে তার ছেলেকে মানে তাকে ক্যাম্পে নেওয়া হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে, এরপরে আফগান যুদ্ধে পাঠানো হবে, তাকে ট্রেনিং দেওয়া হচ্ছে। সেখানে মা দেখা করতে গেছেন, মাকে দেখা করতে দেওয়া হচ্ছে না প্রথমে, তারপর দেখা করতে দেওয়া হচ্ছে। ছেলে মা কাছে এসছে, তো ছেলের পায়ের বুটের নিচ দিয়ে মানে খোলা পাতে রক্ত পড়ছে। তো মা বলছে যে তোমার পায়ে রক্ত পড়ছে কেন? বলে মা আমার জুতার সাইজ হচ্ছে এটা 20, এরা 20 সাইজের কোনো বুট জোগাড় করতে পারে নাই, এরা আমাকে 18 সাইজের বুট জোগাড় করে দিয়েছে। আমি 18 সাইজের বুট জোগাড় করে মাথায় বালি নিয়ে দৌড়েছি কয়েক কিলোমিটার, আমাকে দৌড়ানো হয়েছে। এটা হচ্ছে তাদের প্র্যাকটিস, যুদ্ধে যাওয়ার আগে যে সেনাবাহিনী প্র্যাকটিস সেটা করতে হয়েছে। তো আমি 20-এর জায়গায় 18 সাইজের জুতো নিয়ে আমি দৌড়েছি আমি, সেই কারণে আমার পা ফরিয়ে হয়ে গেছে। তারপর মা তাকে যখন ফিরিয়ে দেওয়া হচ্ছে, মা ধরতে দেখছে তার ছেলে যাচ্ছে, ঝিঙ্কি বাজারে তাকে পাচ্ছে, যাচ্ছে সে, এবং মা ধরতে দেখছে যে তার যখন মিশে যাচ্ছে অসংখ্য সবার একই পোশাক পরানো, এবং কারোর পোশাকই তার গায়ের মাপ মতো না। মানে রাশিয়াতে যখন বেলারুশ থেকে যখন সৈন্য পাঠানো হচ্ছে আফগানিস্তানে যুদ্ধ করার জন্য, তাদেরকে ঠিক ইকুইপমেন্ট দিচ্ছে না, তাদেরকে বুট জুতাও ঠিকমতো দিতে পারছে না, জামাও ঠিকমতো দিতে পারছে না। তো তার মা বলছে যে অসংখ্য সৈন্যের মধ্যে আমার শিশুটি হারিয়ে গেছে, মানে সবার মধ্যে আমি বুঝতে পারছি না কে আমার ছেলে আসলে। এই কাহিনীগুলো আমরা এই জিঙ্কি বয়দের মধ্যে পাবো আমরা। তো এই যুদ্ধের, এই 10 ইয়ার্সের যুদ্ধটা কিন্তু আমাদের কাছে হারিয়ে গেছে। এই জিঙ্কি বয়েজ পর ফিরে আসলো। আরেকটা উপন্যাস আমাদের লাস্ট উইটনেস উপন্যাস। লাস্ট উইটনেসের কিছু জায়গা আমি আপনাদের যদি পড়ে শোনাই, আপনারা বিরক্ত হবেন? আমি বাংলা অংশ পড়বো না ইংরেজি করে পড়বো, মানে বাংলা অনুবাদ করবো না ইংরেজি পড়বো? তাই শিওর? ওকে। মানে এটা একজনের সাক্ষাৎকার দেওয়া হচ্ছে, ওর নাম হচ্ছে জেরিনা বাক্কাবিচুর নাম। ও যখন যুদ্ধ চলছিল, ওর বয়স 5 বছর ছিল। সে এখন একজন ওয়ার্কার বেলারুশে। সে তার সাক্ষাৎকার নিচ্ছেন, আমাদের রাইটার নিয়ে লেখা লিখছেন। সে কীভাবে বর্ণনা দিচ্ছে তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের তার স্মৃতি বর্ণনা দিচ্ছে। মাম্মি অ্যান্ড ড্যাডি thought that we are sleeping, but I was lying next to my little sister and only pretended to sleep. সে বলছে আমার বাবা ও মা ভাবছিলেন আমি ঘুমিয়ে পড়েছি, আমি এসে ঘুমানোর ভান করছিলাম আমার বোনের পাশে। I saw daddy kissing mommy for a long time. আমি লুকিয়ে লুকিয়ে ঘুম থেকে দেখলাম যে আমার বাবা আমার মাকে দীর্ঘক্ষণ ধরে চুমু খাচ্ছে। Kissing her face, her hands and everywhere. বাচ্চা দেখছে তার বাবা মাকে চুমু খাচ্ছে, শরীরে সর্বত্র চুমু খাচ্ছে, লুকিয়ে দেখছে সে। I was surprised because he had never kissed her like this before. আমার বাবা কখনোই আর মাকে এরকম করে কখনোই আর চুমু খায়নি। They went out into the yard. তারা এক সময় বাইরে বেরিয়ে যাচ্ছে দুজন মিলে। I ran up to the window. আমি জানলার পাশে গেলাম। Mommy was hanging around daddy's neck and would not go to him to go. আর মা তাকে কাঁধে ধরে ঝুলে থাকলো যেন সে যাতে পালিয়ে যেতে না পারে বাবা। He tore her away from him and started to run. আমার বাবা এক সময় তাকে ছাড়িয়ে নিয়ে এসে দৌড়াতে শুরু করলো। She catch up with him and again would not let him go and she was shouting something. আর মা তাকে চেষ্টা করতে ধরে ফেলার যাতে বাবা চলে যেতে না পারে, এবং সে চিৎকার করতে শুরু করেছে সে। Then I started to shout. জানালার পাশ থেকে আমি তখন নিজে চিৎকার করতে শুরু করলাম, Daddy, my little sister and brother, ভাইসা, wake up. আমি ডেডি চিৎকার করলাম, আমার ভাইসা আমার বোনটি থেকে উঠলো। Wake up. My little sister saw that I was crying and also started he shout. আমার ছোট বোনটি জেগে দেখলো যে আমি কাঁদতে শুরু করেছি এবং সেও চিৎকার করতে শুরু করলো। ড্যাডি, উই রান আউট। বাবা বলে আমরা শুরু করলাম। অল অফ আস অন দ্য কোচ ড্যাডি। আমরা সবাই কোচের মধ্যে গেলাম। কোচ হচ্ছে যে যাতে গাড়ি থামান রাখা টাকা হয় সেটা কোচ বলে আমরা। কোচ, ড্যাডি, আওয়ার ফাদার সো আস এন্ড স্টিল রিমেম্বার
He was covered his head with his hands. আমার বাবা এখানে মনে আছে তার হাত দিয়ে তার চোখগুলো সে ঢেকে ফেলেছিল। And he even ran. যখন দৌড়াচ্ছিল তখনও সে হাত দিয়ে তার মুখ ঢেকে রেখেছিল। He was afraid to look around. এমনকি সে আমাদের দিকে ফিরে তাকাতে পর্যন্ত ভয় পাচ্ছিল। The sun alone shone so warmly on face even now. I cannot believe that my father went to work that morning. এরপরে একটি সূর্য উঠেছিল, নতুন সূর্য উঠেছিল। আমি এখনো মনে করতে পারি ওই রাতে আমার বাবা যুদ্ধে গিয়েছিল। I was very small, but I believe that I knew I was seeing him block for last time. আমার এখনো মনে আছে তাকে ওইবার শেষবারে তাকে দেখেছিলাম। So that I like to my memory that war is when the daddy is not there. আমার এখনো মনে আছে, আমি মনে করি যুদ্ধ তখনই শুরু হয় যখন বাবা পাশে থাকে না। And then I remember how my mother lay near the highway with the statues out. The soldier opened a waterproof cap and buried it right there. I started shout and asked them not to bury her. এরপর আমার এটাও মনে আছে ওর মায়ের লাশ রাস্তার পাশে পড়েছিল এবং একটি সৈনিক এসে তাকে একটি ওয়াটারপ্রুফ জ্যাকেট থেকে পুঁতে ফেলার চেষ্টা করছিল এবং আমরা বলেছিলাম তাকে পুঁতে ফেলা না। এটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি শিশুর চোখ দিয়ে লেখা বিশ্বযুদ্ধ, যার বাবা রাতের বেলা ঘুমের মধ্যে ছেলে মেয়েকে ঘুমিয়ে রেখে বউকে চুমু খেয়ে যুদ্ধে চলে যাচ্ছে। এই শিশুটি মনে করছে স্মৃতি, এবং তার স্মৃতি মনে করছে তার মার লাশ ওইভাবে রাস্তার পাশে পড়েছিল, শরীরটা তাকে পুঁতে ফেলেছিল এবং তারা বলছে পুঁতে ফেলে না। এই স্মৃতিগুলো অসংখ্য স্মৃতি এখানে এই বইয়ের মধ্যে এভাবে দেওয়া আছে। আরও টাচি স্মৃতি এখানে আছে। আমরা আপনার আগামীকাল দৈনিক সমকালে সাহিত্য পাতায় আমি এগুলো অনুবাদ করেছি, আপনার কালকে দেখবেন অনেকগুলো অনুবাদ করেছি। কালকে সাহিত্য পাতায় আসবে সমকালের এই গল্পগুলো আমি অনুবাদ করেছি, আমি দিয়েছি এখানে। দেখবেন খুব টাচি গল্প, এবং আপনি আমার মনে আছে আমি যে অনুবাদ করি আমি কাঁদছিলাম, মানে আমি অনুবাদ করার মাঝখানে আমার কম্পিউটারটা আমি দেখে, আমার তো বেশ বয়স হয়েছে, আমার মাথার চুল দেখতে পাচ্ছেন আপনারা, এটাই তো অরিজিনাল না, আমার মাথার চুলটা অরিজিনাল না, এটা হচ্ছে পুরো সাদা। আমি এটাকে বার্জার কালার আছে না, বার্জার কালার, তারা অনেকগুলো শেয়ার দিতে পারে তারা। তার মধ্যে কাছে গিয়ে বললাম যে ভাই আমার তো মাথার চুল পেকে গিয়েছে, আমার সাথে মৃত্যুদূত দিতে আসবেন। জানেন তো সে গল্প যে আমাদের ইতিহাস, ধর্মের ইতিহাস হচ্ছে জ্ঞানী রবির নাম ছিল হচ্ছে নবী সুলাইমান, ওল্ড টেস্টামেন্টের গল্পটা আছে। তো তার সাথে আজরাইলের খুব বন্ধুত্ব হয়ে গেল। তো নবী সুলাইমান আজরাইলকে বললেন, দোস্ত বন্ধুত্ব হইলো, একটা অনুরোধ করি তোমাকে। বলে কি অনুরোধ? বলে তুমি আমাকে মৃত্যুতে নেওয়ার আগে আর খবর দিয়ে আসবা, তবে আমাকে নিয়ে যাবো তুমি। আচ্ছা ঠিক আছে, তোমাকে নেওয়ার আগে আমি খবর দিয়ে আসবো। তো একদিন যখন আলাস্কা মসজিদ তৈরি হচ্ছে, জেরুজালেমের মসজিদ তৈরি হচ্ছে, জিন্দা তৈরি, দেবতা জিন্দা তৈরি করছেন, আমাদের নবী সুলাইমান দাঁড়িয়ে দেখছেন, এটা তৈরি করা তদারক করছেন সেই সময়। তো সেই সময় আজরাইল এসেছেন তাকে নেওয়ার জন্য। এটা বাইবেল ওল্ড টেস্টামেন্টের গল্প বলছি আমরা। তো অনেকে জানেন, দেখছে মাথা চাকাচ্ছেন না, জানেন অনেকে গল্পটা। তো আজরাইলকে দেখে আমাদের সুলাইমান নবী বললেন যে আপনার সাথে তো কথা ছিল, আপনি জানিয়ে আসবেন। বলে আমি জানিয়ে এসেছি তোমাকে। বলে কবে জানাবেন? বলে তোমার যখন বয়স 40 হলো, তুমি চোখে যখন ঝাপসা ছিলে, ঝাপসা দেখলে আমি সেদিন সংবাদ তোমায় পাঠিয়েছিলাম, তুমি বুঝোনি। তুমি আয়নার সামনে যে দাঁড়ালে, তোমার চুলগুলো সাদা দেখলে, আমি তো সংবাদ পাঠিয়েছিলাম আমি আসছি, তুমি বুঝোনি। আমাকে আমার মাবুদ খবর পাঠাচ্ছেন যে নেওয়ার সময় হচ্ছে, চুল সাদা করে দিয়েছেন। আমি কি করেছেন? যাবো না। আমি বাজার কালার বেঁকে গিয়েছি, গিয়ে বলেছে যে ভাই আমার চুল পেকে গেছে, আমাকে নিয়ে যাবে, আপনার চুলটাকে কালার করে দেন। ওরা আমাকে কালো শেড দিয়েছে, আর বলেছে এখানে একটুখানি সাদা থাকবে, সাদা না, অফ হোয়াইট রেখেছে। আমার বয়স হয়েছে, যথেষ্ট সামনে এসেছি আমি। তারপরে আমি যখন অনুবাদ করছিলাম এগুলো, আমি আমার কম্পোজ বন্ধরে কাঁদতে হয়েছে আমাকে, এটা এত টাচি লেখা এগুলো। সেম টু দ্য চেরনোবিল ভয়েস যে বইটা লেখা পাবো আমরা, তার মধ্যে দেখবো যে আমরা চেরনোবিলে যে 10 ইয়ার্সে যে চেরনোবিলে যে ঘটনাটা ঘটে গিয়েছিল, বিপুল সংখ্যক লোক শনাক্ত হয়েছিল এখান থেকে। এটা যদি বেলারুশের ঘটনাটা ঘটে নাই, তার পাশে ছিল ঘটনাটা, কিন্তু তারা একটা শিকার হয়েছিল, বিপুল সংখ্যক লোকের শনাক্ত হয়েছিল।
চেরনোবিল দুর্ঘটনা যারা নিহত যারা হয়েছিলেন, যারা আক্রান্ত হয়েছিলেন, তাদের আত্মীয়দের সাক্ষাৎকার নেওয়া আছে এই চেরনোবিল বয়েজের মধ্যে আছে। একজন ম্যাডাম আছে যিনি ওই চেরনোবিল ঘটনার সময় যে ফায়ার ফাইটিং যে করছিল ওখানে, ফায়ার ফাইটারের একজন স্ত্রী, তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে সেখানে। তো ফায়ার ফাইটারের স্ত্রী তার স্বামীর মরে যাওয়ার পুরো দৃশ্যটি বর্ণনা করছে, কীভাবে গেল চেরনোবিল দুর্ঘটনার আহত হয়ে গেল। যখন ফায়ার ডাউন হলো তার স্বামী বললো যে কিছুটা ঘটেছে আমাদের ফ্যাক্টরিতে, তুমি দরজা জানলা বন্ধ করে আমি যাচ্ছি, ফায়ার দেখতে পেলো না। তারপরে তার স্বামী যাওয়ার পর শুধু ধোঁয়া দেখতে পেলো, সে আর জানে না সে। তারপর লোকজন বললো তার স্বামী পুড়ে গিয়েছে, চেরনোবিলের ফ্যাক্টরিতে পুড়ে গিয়েছে, রিয়েক্টরের মধ্যে পুড়ে গিয়েছে, বাইরে হলকা ধরাতে পুড়ে গিয়েছে। তারপর সে জানতো না তার স্বামী কী হয়েছে। তার স্বামীকে তারপরে সে আবিষ্কার করলো মস্কো হাসপাতালে নেওয়া হয়েছে। দীর্ঘ বর্ণনা তার স্ত্রীর মৃত স্বামী সম্পর্কে, চেরনোবিল ঘটনা যিনি আহত হয়ে মারা গিয়েছেন, দীর্ঘ বর্ণনা আছে এখানে। তার স্বামী যখন তাকে নিয়ে যাওয়া হয়েছে মস্কোতে, যাওয়ার পরে তারা বললো না আপনার স্বামীকে আপনি দেখতে পাবেন না, কারণ ও যে অবস্থায় পৌঁছেছে পুরোটাই একটা বিজ্ঞানের নিজেটা রিয়েক্টর হয়ে উঠেছে, নিজে একটা পয়জনাস চেঞ্জ হয়ে উঠেছে, তাকে দেখতে পাবেন না। তাকে একটা বায়োক্যাপ চেম্বার তৈরি করে সেখানে রাখা হয়েছে। তো তার স্ত্রী বলছেন যে আমি গিয়ে দেখলাম যে আমার স্বামী, তার চুল কেটে ফেলা হয়েছে, চুল মুড়িয়ে ফেলা হয়েছে, তার গায়ের চামড়াগুলো খসতে শুরু করেছে, মানে অলরেডি খসে গেছে, ফুলে গেছে। এবং আমি সেখানে অপেক্ষা করতে থাকলাম। তো আমি শেষে একজন নার্সকে আমি কিছু টাকা ঘুষ দিলাম। রাশিয়া কিন্তু দুর্নীতিগ্রস্ত দেশ ছিল, জানবো তারা দুর্নীতি ওই সময় খুব সিরিয়াস ছিল। তো সেই সময় তাকে তখন তাকে ওই বললেন যে নার্সকে আমি টাকা ঘুষ দিয়ে আমি আমার স্বামীকে দেখার চেষ্টা করলাম আমি। এবং তখন আমাকে একজন ডাক্তার দেখতে পেয়ে বললো যে আপনি এখানে কেন এসেছেন। আমি বললো যে স্বামী কোনো না দেখতে পারবেন না। আমি মিনতি করলাম, তখন সে বললো আপনি কি প্রেগনেন্ট? আমি বললাম আমি প্রেগনেন্ট না, আমি মিথ্যে বলেছিলাম, আর পেটে বাচ্চা ছিল। কিন্তু আমি এই জন্য মিথ্যে বলেছি তাহলে আমার স্বামীকে দেখতে দিত না, আমার স্বামী যেহেতু রেডিয়েশন হয়ে গেছে দেখতে দিত না, আমার চলে গেল। তো আমি অস্বীকার করে তার স্বামীর পাশে গিয়েছি আমি, এবং দিনের পর দিন দেখছি তার কী ঘটছে। একটা সময় শুকিয়ে যাচ্ছে, একটা সময় গাছ চামড়া উঠে যাচ্ছে, তার মুখে বদলে যাচ্ছে, সবে যাচ্ছে। এবং দিনে প্রায় 20 থেকে 25 বার সে তার স্টোল মানে স্যানিটারি সমস্যা তৈরি করছে, সে পুরো গায়ে তার গুটু মেখে যাচ্ছে, ই করছে। সে হচ্ছে পরিষ্কার করছে, দূর থেকে করছে আমি। এবং একসময় নার্স তাকে বলছে তুমি কাকে দেখছো, ও তোমার কেউ না, ও নিজে একজন একটা পারমাণবিক অস্ত্র হয়ে উঠেছে, ও একটা যে বস্তু মাত্র, এখন একটা রেডিয়েটিভ বস্তু, এটা পাঠিয়ে যেতে পারবে, তোর স্বামী না ও। সে যাওয়ার চেষ্টা করেছে, এবং যেদিন তার স্বামী চলে যাবে জানে, সে যখন ফিরে যাচ্ছে, সে বলছে যে আমি ফিরে যাচ্ছি, আমার শুধু মনে হতে লাগলো আমার স্বামী আমার এই হাতটি তার কাঁধের নিচে নিয়ে, তার মাথার নিচে নিয়ে ঘুমতো। আমার স্বামী আমার হাতটা তার কাঁধের গালের নিচে নিয়ে ঘুমতো। আমি সেই হাতটি নিয়ে আমি হাসপাতালে চলে যাচ্ছি, আমার স্বামীর কাছে হাতটি নিয়ে স্বামী অনুযায়ী যাচ্ছে। তার স্বামীকে তারপর মারা যাওয়ার পরে তারা একটা পলিপ্যাকে ভরে ফেলছে, তারপরে জিঙ্কের কফিনে ভরে ফেলছে, এটা দেখছেন উনি কবর দিচ্ছেন। তারপরে তার বাচ্চাগুলো বিয়ে পড়ে, পুরো দীর্ঘ বন্যা। এই বন্যার ভেতরটি গেলে একজন সাধারণ মানুষ, যার নাক যুদ্ধ দেখেনি, এই ঘটনা দেখেনি, তার নাক কাজ করবে না, এত তীক্ষ্ণ ভাষা তুলে দেওয়া হয়েছে। নোবেল কমিটি যখন তাকে পুরস্কার দেন, তখন একটা শব্দ প্রয়োগ করেছেন, তুমি হচ্ছে পলিফোনিক করেছেন, যে লেখাগুলো পলিফোনিক লেখা। পলিফোনিক একটা টার্মটা আমরা বলি, নেট্রোলজিতে বলি আমরা। মিখাইল বাগদিন নামে একজন রাশিয়ান তাত্ত্বিক আছেন, উনি বলেছেন একটি উপন্যাস তখনই পলিফোনিক হবে যখন উপন্যাসটিতে একটা স্বর নয়, অনেকগুলো স্বর কথা বলবে। মানে শুধু উপন্যাস লিখছেন না, অসংখ্য মানুষ মিলে যখন এটাকে তৈরি করবে, এটা একটুখানি ডিটেলে কথা শুনতে হবে। হয়তো আমি বলছি না আমি যে সাহিত্য তত্ত্বের লোক আপনারা না, ওই ভিতরে যাবো না, আমি খুব সহজেই আমার মনে হয় যে আরেক রাউন্ডে আমরা ফিরে আসি অনেকগুলোতে, কারণ ইনিশিয়াল প্রেজেন্টেশনটা ওকে দেন। তাহলে এইটা পলিফোনিক বলছি কেন? পলিফোনিক বলা হলো যে এই উপন্যাসিক নিজে থেকে কিছু বলেননি, ইনি দীর্ঘদিন ধরে এই মানুষের যারা ঘটনার শিকার হয়েছে সাক্ষাৎকার নিয়েছেন, চিত্রায়ন নিয়েছেন, নিয়ে একটি কাঠামো দাঁড় করিয়েছেন, করে এটি একটা ফিকশন করেছেন। শেষ পর্যন্ত এটি একটি সাংবাদিকতার মতো হয়েছে, কিন্তু ফিকশন মোডে নিয়ে আসা হয়েছে এটাকে। সব কিছু মিলিয়ে একটি রক্তাক্ত ইতিহাস যেটি হারিয়ে গেছে, যেটি আমরা প্রায় ভুলে গেছিলাম, সেটা দেখা হয়েছে। এবং আমাদের জন্য এই মুহূর্তে কেন প্রাসঙ্গিক এই জিনিসটা? এই জন্য প্রাসঙ্গিক, যুদ্ধ আমাদের সামনে এখন চলছে, আবার মধ্যপ্রাচ্যে চলছে, আশেপাশে চলছে, যুদ্ধ খুব সামনে। এই যুদ্ধ আমরা পার করে এসেছি আফগানিস্তানে, এই সময় আমরা
তখন কেউ বলেছে সমাজতন্ত্রের নামে হত্যা হচ্ছে, কেউ বলেছে এটা হত্যা হচ্ছে, নিজের নামে এটাকে আমরা বেঁচে এটা সমাজতন্ত্রের নামে হত্যা হচ্ছে, এটা মেনে নিয়েছি, কিন্তু মানুষ হত্যা তো ভাবি নেই আমরা, এখন তাই চলছে। রাশিয়া, আফগানিস্তান, চেরনোবিল, এই আশেপাশে অঞ্চলগুলি পটভূমিগুলো, এই ঘটনাগুলো আমার সামনে নিজেও এসেছে এবং আমরা নিজেরা কিন্তু শীঘ্রই আমাদের বাংলাদেশেও আমরা একটা পারমাণবিক রিয়েক্টর বোধহয় আমরা প্রকল্প তৈরি করতে যাচ্ছি। এই রাশিয়ার যাতে শিক্ষণের জায়গাগুলো আছে, আবার স্মৃতি থেকে ফিরে আসার সময় আছে আমাদের, সেই জন্য এই মানবিক কাহিনী সহ এই যে দুর্যোগের সময় দাঁড়িয়ে আছি আমরা, নোবেল পুরস্কারগুলো আমাদেরকে এটাকে আবার ভাবার জন্য, ইতিহাসটা শিক্ষণের জায়গা তৈরি করে দিয়েছে। ধন্যবাদ। আমরা আবার এটাতে ফিরে আসবো আলোচনার মাধ্যমে। আমরা সবকিছু একটা ব্রড ক্যানভাসের আন্ডারে রাখতে চাচ্ছি এই কারণে যে, যেমন এই চার্নোবিলের কথা আসলো, বিজ্ঞানের কথা, এখানে কিন্তু বিজ্ঞানের কথা আছে। যারা কেমিস্ট্রি করছে, কোয়ান্টাম কেমিস্ট্রি বা নিউক্লিয়ার কেমিস্ট্রি, বা যারা ফিজিক্সের কথা হবে, তো সমস্ত একটা হিউম্যান এন্টারপ্রাইজ। সেজন্য এটা খুব আনইউজুয়াল, বা সাধারণত সাহিত্যের আলোচনা, বিজ্ঞানের আলোচনা এক জায়গায় হয় না, আমরা ইচ্ছা করেই করছি। কিন্তু অনেক স্টুডেন্ট আমার মনে হয় তাদের হয়েছে বা আগে সময় এটা একটু সমস্যা। তো আমার মনে হয় পুরো ব্যাপারটা আমরা একবার বলে ফেলি, তারপর আমরা আবার সাহিত্যে এই সমস্ত প্রশ্নে ফেরত আসবো এবং আমরা একটু ইন্টারেক্টিভ করবো। তো আমি খুব কুইকলি আজকের যারা নোবেল পেয়েছে